গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে আমি শুরু করছি প্যাকিং দক্ষতা, একক কোষের প্যাকিং দক্ষতা। এখন এই প্যাকিং দক্ষতা বলতে আমরা কি বুঝি? তোমরা এর আগের ক্লাসে পড়া হয়েছে যে একক কোষগুলো থাকে, আদিম একক কোষ। আদিম একক কোষে কণা সংখ্যা কত? আদিম কোষ কণার সংখ্যা 1। পৃষ্ঠকেন্দ্রিক কণা সংখ্যা 4 আর দেহকেন্দ্রিক কণার সংখ্যা 2। তা একক কোষে এই কণাগুলো খুব প্যাক অবস্থায় থাকে, তাহলেও কিছু কিছু ফাঁকা জায়গা থেকে যায়। এই কণাগুলো কতটা জায়গা দখল করে থাকে একটা ক্রিস্টালের বা একটা একক কোষের মোট আয়তনের কত অংশ বা কত ভগ্নাংশ এই কণাগুলো দিয়ে অধিকৃত থাকে, সেটাই হচ্ছে তার প্যাকিং দক্ষতা। অর্থাৎ প্যাকিং দক্ষতা কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। তাহলে প্যাকিং দক্ষতা হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন বাই একক কোষের আয়তন। কণার সংখ্যা আদিম কোষে 1টা, পৃষ্ঠকেন্দ্রিকে 4টে এবং দেহকেন্দ্রিকে এবং দেহকেন্দ্রিকে কণার সংখ্যা হচ্ছে 2টো। তাহলে আমি প্রথম আসি যে আদিম কণা বা সরল কণার প্যাকিং দক্ষতা। সরল কণায় প্রথম আসছে সরল বা আদিম কণা। সরল বা আদিম, এখানে কিরকম এটা থাকে, আকৃতিটা কিরকম থাকে? এরকম। আমি একটা প্রান্তকে আমি আঁকছি। একক কোষের যদি বাহুর দৈর্ঘ্য a হয় এবং এর ব্যাসার্ধ, কণাগুলোর ব্যাসার্ধ যদি r হয়, তাহলে এইখান থেকে এখানে r প্লাস r, ওকে? তাহলে আমরা কি লিখব? therefore a সমান r প্লাস r সমান 2r। a সমান r প্লাস r সমান 2r। তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন, তাহলে একটি কণার আয়তন কত? 4/3 পাই r কিউব। একটা কণার আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব। একক কোষে, এই আদিম কোষে বা সরল কোষে কটা কণা থাকে? 1টা। তাহলে মোট আয়তন হচ্ছে এইটাই, 4/3 পাই r কিউব। আর এর আয়তন কত? একক কোষের আয়তন কত? একটা ঘনকের আয়তন কি? a কিউব, বাহুর কিউব a কিউব, হয়েছে?
তাহলে আমরা কি করতে পারি, তাহলে দেখো, তাহলে কণা দ্বারা অধিকৃত আয়তন কত, 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন এ কিউব, 4/3 পাই আর কিউব বাই একক কোষের আয়তন হচ্ছে এ কিউব। এখন এ সমান কত, এ সমান হচ্ছে 2r, তাহলে আমরা কি করব, 4/3 পাই আর কিউব বাই এ সমান হচ্ছে 2r এর কিউব সমান 4/3 পাই আর কিউব বাই 8 আর কিউব, 4/3 পাই আর কিউব বাই 8 আর কিউব সমান তাহলে পাই বাই 6। এই মানটা বসালে, পাই এর মান বসালে আমরা এখানে পাই 0.524 সমান 52.4%, 52.4%। তাহলে আদিম কণায় প্যাকিং দক্ষতা হচ্ছে 52.4%, 52.4%। তাহলে কতটা ফাঁকা আছে, এই এতটা জায়গা, 52.4% জায়গা কণাগুলো দিয়ে অধিকৃত আছে, তাহলে কতটা জায়গা ফাঁকা আছে, তাহলে ফাঁকা জায়গা সমান তাহলে ফাঁকা কত আছে, ফাঁকা আছে 100 বিযুক্ত 52.4 এত পার্সেন্ট সমান 47.6%, 47.6 এত পার্সেন্ট আদিম কোষে ফাঁকা থাকে। এরপরে এসো পৃষ্ঠকেন্দ্রিক। পৃষ্ঠকেন্দ্রিক এখানে কিরকম গঠনটা পৃষ্ঠকেন্দ্রিকের আমি আগের ক্লাসে পড়ানো হয়েছিল, যে পৃষ্ঠকেন্দ্রিক যে একক কোষ তার প্রত্যেকটা কোণে একটা করে কণা আছে এবং প্রতি পৃষ্ঠের মাঝখানে একটা করে কণা আছে, এখানে আছে একটা, এখানে আছে একটা, এদিকের পাতটা একটা আছে, ওদিকের ধারটা একটা আছে, এই দিকের ধারে একটা আছে এবং এর পিছনের দিকের ধারে একটা, পিছনের দিকের প্রান্তে একটা আছে। এই আমি একটা প্রান্তকে, এই সামনের প্রান্তটাকে আমি আঁকছি, আগে যেমন এঁকেছিলাম সেরকম সামনের প্রান্তটাকে আবার আঁকছি আমি। এখানে কি রকম হবে, মাঝখানে একটা, এই প্রান্তের মাঝখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে, এখানে একটা কণা আছে। তাহলে বাহুর দৈর্ঘ্য এ, একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে কি হচ্ছে, আর কণাগুলোর ব্যাসার্ধ আর যদি হয় তাহলে আমি কি লিখতে পারি, এই যে কর্ণ, তাহলে কর্ণটা হচ্ছে কি,
কর্ণর দৈর্ঘ্য এইটা যদি এ, এইটা এ, তাহলে কর্ণটা হচ্ছে একটা ধারের কর্ণ হচ্ছে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার সমান এটা স্কোয়ার পিথাগোরাসের উপপাদ্য থেকে। তাহলে আমরা কি পাবো? √2 এ। এই কর্ণটা হচ্ছে √2 এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার 2 এ স্কোয়ার, তাহলে √2 এ স্কোয়ার মানে হচ্ছে এ বেরিয়ে এলো √2 এ কর্ণ। আচ্ছা, এই কর্ণটা সমান আমরা কি লিখতে পারি? এই কর্ণ সমান এখানে হচ্ছে আর এটা 2r আর এটা r, অর্থাৎ 2r আর 4r, এটা সমান হচ্ছে 4r। দেয়ারফর a সমান হচ্ছে 4r বাই √2, 4r বাই √2 হয়েছে। এটাকে 4r বাই √2, এটাকে যদি আমরা 2 × 2 করি, √2 একটা √2 একটা √2 কেটে গেল, তাহলে 2√2 সমান 2√2r। ঠিক আছে, 2√2r কর্ণ। তাহলে এর আয়তন, একটা কণার আয়তন কত? একটা কণার আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। পৃষ্ঠকেন্দ্রিকে মোট কণার সংখ্যা কত? পৃষ্ঠকেন্দ্রিকে কণার সংখ্যা হচ্ছে 4টে। তাহলে মোট আয়তন হবে 4 × 4/3 পাই আর কিউব, 4 × 4/3 পাই আর কিউব। এবারে তাহলে আমি এবারে কি করছি? এবারে আমি তাহলে কণা দ্বারা অধিকৃত মোট আয়তন হচ্ছে 4 × 4/3 পাই আর কিউব, 4 × 4/3 পাই আর কিউব। এইটা হলো বাই একক কোষের আয়তন। একক কোষটার আয়তন কত? a কিউব। একক কোষের আয়তন হচ্ছে a কিউব। হ্যাঁ, a কিউব 4 × 4/3 পাই আর কিউব বাই a কিউব। a কিউব মানে হচ্ছে 2√2r এর কিউব, 2√2r তার কিউব সমান কত হবে? 2 × 4 = 8, 8 × 16, 16√2r কিউব, 16√2r কিউব, 16√2r কিউব। আর ওপরে এই জিনিসটা আছে 4 × 4/3 পাই আর কিউব। এইটাকে ক্যালকুলেট করলে আসছে 0.74, অর্থাৎ তাহলে পৃষ্ঠকেন্দ্রিক যে একক কোষের প্যাকিং ক্যাপাসিটি বা প্যাকিং দক্ষতা হচ্ছে 0.74 সমান 74%, অর্থাৎ এর 74% কণাগুলো দিয়ে অধিকৃত আছে। তাহলে ফাঁকা জায়গা কতটা আছে? তাহলে এখানে ফাঁকা কত আছে? 100 বিযুক্ত 74, এত পার্সেন্ট মানে 26%, মানে 26%। তাহলে কি হলো? পৃষ্ঠকেন্দ্রিক, আদিমটা আগে হয়ে গেছে, পৃষ্ঠকেন্দ্রিক হলো, পৃষ্ঠকেন্দ্রিকের প্যাকিং ক্যাপাসিটি 74% এবং এখানে ফাঁকা থাকে 26%। এরপরে আসছি তৃতীয়টা, অর্থাৎ দেহকেন্দ্রিক। দেখো, দেহকেন্দ্রিক এর আমি গঠনটা আঁকি। দেহকেন্দ্রিকের গঠনটা কিরকম? প্রত্যেকটা কোণে একটা করে কণা আছে এবং এর দেহের কেন্দ্রে একটা কণা
এর মোট কণার সংখ্যা হচ্ছে, দেহকেন্দ্রিকের কণার সংখ্যা দুটো। এর আমি একটু আঁকি, এর কি রকম হবে। এর ক্ষেত্রে একটা ঘনকের কর্ণ বরাবর এই প্রান্ত থেকে ওই প্রান্ত, যেমন একটা ঘরের ওই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত, সেরকম আমি এই কর্ণ, এই প্রান্ত থেকে এই প্রান্ত, এই কর্ণটা আমি যোগ করছি। এর মাঝখানে, দেহের মাঝখানে একখানা কণা থাকে, এই প্রান্তে একটা, এই কর্নারে একটা থাকে, এবং এই কর্নারে একটা কণা থাকে। যদি বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে বাহুর দৈর্ঘ্য এ হয়, তাহলে ঘনকের কর্ণ সমান কত? √3a। ঘনকের কর্ণ হচ্ছে √3a ঘনকের কর্ণ। এবারে কর্ণটা কি? এখানে আর, এখানে হচ্ছে 2r, আর এখানে r, অর্থাৎ √3a এটা সমান, তাহলে r 2r 4r, এটা সমান 4r। therefore a সমান হচ্ছে 4/√3r। a সমান হচ্ছে 4/√3r। এখানে একটা কণার আয়তন কত? 4/3 πr³। মোট কণা কটা থাকে? দেহকেন্দ্রিকে দুটো কণা থাকে, তাহলে দুটো কণার মোট আয়তন হচ্ছে 2 × 4/3 πr³। দুটো কণার মোট আয়তন 2 × 4/3 πr³। এবার আমি প্যাকিং ক্যাপাসিটিটা বের করছি। প্যাকিং ক্যাপাসিটি তাহলে কত হবে? এবার দেখো, তাহলে প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে কণা দ্বারা অধিকৃত আয়তন। কণা দ্বারা অধিকৃত আয়তন হচ্ছে এটা 2 × 4/3 πr³। একক কোষের আয়তন হচ্ছে a³ সমান 2 × 4/3 πr³ a³ মানে হচ্ছে 4√3r এর কিউব। 4√3r এর কিউব মানে 64/9√3r। সমান এইটাকে যদি আমরা ক্যালকুলেট করলে আসে 0.68। ক্যালকুলেট করলে আসে 0.68, মানে 68% হলো। তাহলে এই দেহকেন্দ্রিক যে একক কোষ, তার প্যাকিং ক্যাপাসিটি হচ্ছে 68%, অর্থাৎ 68% জায়গা কণাগুলো দিয়ে অধিকৃত থাকে। তাহলে ফাঁকা জায়গা এখানে কত থাকবে? এখানে ফাঁকা জায়গা থাকবে 100 বিযুক্ত 68, এত পার্সেন্ট সমান এখানে ফাঁকা জায়গা থাকবে, তাহলে 32%। তাহলে দেহকেন্দ্রিকটাও পড়ানো হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছ। ভালো করে এটাকে দেখতে হবে। তাহলে প্যাকিং ক্যাপাসিটি সম্বন্ধে আলোচনা হলো। এরপরে আসছি ফাঁক বা হোল জিনিসটা কি?
এরপর এসো ফাঁকা স্থান। ফাঁকা স্থান, দেখো যে একটা ক্রিস্টালের মধ্যে কণাগুলো যত ক্লোজ থাক না কেন, যত সংঘবদ্ধ অবস্থাতে যদি থাক না কেন, কণাগুলোর মাঝখানে মাঝখানে একটু একটু ফাঁকা জায়গা থেকে যাবে। এই ফাঁকা স্থান, সেইগুলোকে বলা হয় ফাঁকা স্থান। এই ফাঁকা স্থান দু রকম হয়। এক হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান, চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর দুই হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। তাহলে ফাঁকা স্থান কি হলো? ফাঁকা স্থান হচ্ছে যত ঘন সন্নিবিষ্টই কণাগুলো থাকুক না কেন, তার মাঝখানে মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থেকে যায়, যাকে বলা হয় ফাঁকা স্থান বা হোল। এই ফাঁকা স্থান দুরকম হতে পারে, একটা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান, আর একটা হচ্ছে অষ্টতলকীয় ফাঁকা স্থান। প্রথমটা আছে যে চতুস্তলকীয় ফাঁকা স্থান। চতুস্তলকীয় ফাঁকা স্থান কিরকম? ধরো এই হচ্ছে কণাগুলো আছে। এবারে এই যে একটা ফাঁকা স্থান থাকলো, এর ওপরে যদি আর একটা কণা এইরকম ভাবে বিন্যস্ত থাকে, এইভাবে যদি থাকে, তাহলে দেখা যাবে যে এই ফাঁকা স্থানটায় একটা চতুস্তলকীয় একটা বিন্যাস, এই হচ্ছে ফাঁকা স্থানটা থাকলো। এইখানে চারটে কণা আছে, এই চারটে কণা আছে, এইখানে হচ্ছে ফাঁকা স্থানটা আছে। এই যে এই জিনিসটাতে ফাঁকা স্থানটা আছে, এইটাকে বলা হয় চতুস্তলকীয় ফাঁকা স্থান। মনে রাখবে, চতুস্তলকীয় ফাঁকা স্থানে একটা কণার জন্য একটি কণার জন্য ফাঁকা স্থান, একটি কণার জন্য ফাঁকা স্থান হবে দুটো। তাহলে চতুস্তলকীয় ফাঁকা স্থান হচ্ছে যেখানে একটা ফাঁকা স্থান চতুস্তলকীয় ভাবে বিন্যস্ত চারটে কণা দ্বারা বেষ্টিত আছে, কাছাকাছি চারটে কণা দ্বারা বেষ্টিত আছে, তাকে বলা হচ্ছে চতুস্তলকীয় ফাঁকা স্থান। এই চতুস্তলকীয় ফাঁকা স্থান একটা কণার জন্য চতুস্তলকীয় ফাঁকা স্থান হবে দুটো। এবারে এসো অষ্টতলকীয় ফাঁকা স্থান। এবারে এসো অষ্টতলকীয় ফাঁকা স্থান। অষ্টতলকীয় ফাঁকা স্থানটা কিরকম হবে? অষ্টতলকীয় ভাবে মনে করো এই তিনটে কণা আছে, এই তিনটে কণার ওপর এই বিন্দুতে আবার এই রকম ভাবে তিনটে কণা আছে। এইরকম ভাবে তিনটে কণা আছে। তাহলে এই যে ফাঁকাটা হয়, এই ফাঁকাটাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁকা স্থান। অষ্টতলকীয় ফাঁকা স্থানটা কি রকম হবে? দেখো, অষ্টতলকীয় ফাঁকা স্থানটা হবে এই হচ্ছে ফাঁকা স্থানটা, এর এইরকম একটা কণা ছটা কণা দ্বারা এই ফাঁকা স্থানটা অষ্টতলকীয় ভাবে বিন্যস্ত, অষ্টতলক, আটটা তল অষ্টতলকীয় ভাবে বিন্যস্ত ছটা কণা দ্বারা বেষ্টিত আছে, সেটাকে বলা হয় অষ্টতলকীয় ফাঁকা স্থান। সবসময় মনে রাখতে হবে যে অষ্টতলকীয় ফাঁকা স্থান এই অষ্টতলকীয় ফাঁকা স্থান হবে একটা কণার জন্য, অষ্টতলকীয় ফাঁকা স্থান হবে
অষ্টতলকীয় ভাবে ফাঁকা স্থান হবে একটা। চতুস্তলকীয় ফাঁকা স্থান হচ্ছে দুটো। অষ্টতলকীয় ভাবে একটা কণার জন্য অষ্টতলকীয় ভাবে ফাঁকা স্থান হচ্ছে একটা। তাহলে এই যে ফাঁকা স্থান পড়ানো হলো, কি পড়ানো হলো, যে কণাগুলো যত ঘন সন্নিবিষ্টই থাকুক না কেন, ফাঁকা স্থান তাদের মধ্যে থাকে। এই ফাঁকা স্থান দুরকম হতে পারে, চতুস্তলকীয় ফাঁকা স্থান, অষ্টতলকীয় ফাঁকা স্থান। চতুস্তলকীয় ফাঁকা স্থান হচ্ছে যেখানে ফাঁকা স্থানটা চতুস্তলকীয় ভাবে বিন্যস্ত চারটি কণা দ্বারা, নিকটবর্তী চারটি কণা দ্বারা বেষ্টিত থাকে। এই একটা কণার জন্য চতুস্তলকীয় ফাঁকা স্থান হবে দুটো। আর অষ্টতলকীয় ভাবে ফাঁকা স্থান হচ্ছে অষ্টতল কোন একটা ফাঁকা স্থান যদি অষ্টতলকীয় ভাবে বিন্যস্ত ছটা কণা দ্বারা, নিকটবর্তী ছটা কণা দ্বারা বেষ্টিত থাকে, তাকে বলা হবে অষ্টতলকীয় ফাঁকা স্থান। একটা কণার জন্য অষ্টতলকীয় ফাঁকা স্থান সংখ্যা হবে একটা। আজকে এইটুকুই পড়ানো হলো। এরপরের দিন আমি পরের জায়গাটা পড়াবো। আজকে এইটুকু ভালো করে পড়বে। তাহলে আজকে এই পর্যন্তই। খুব সুন্দরভাবে পড়াশোনা করবে। আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আবার শুরু করা হবে।